বুঝলে অজিত, পারফেক্ট ক্রাইম বলতে কিছুই হয় না। অপরাধী যতই চেষ্টা করুক না কেন, কোথাও না কোথাও একটা ভুল থেকেই যাবে। পড়ে দেখো। বলি, ব্যোমকেশ অনেক পুরনো একটা খবরের কাগজ আমার দিকে এগিয়ে দিল। দিতে দিতে বলল, একেবারে নিচের দিকটায় দেখো, আমি দাগ কেটে রেখেছি। খবরের কাগজটা হাতে নিয়ে দেখলাম ব্যোমকেশ পাতার ঠিক নিচের দিকের একটা কলামে কালো কালি দিয়ে দাগ কেটে রেখেছে। ব্যোমকেশ যে কয়েকদিন ধরে পুরনো খবরের কাগজগুলোয় চোখ বুলিয়ে নিচ্ছে সেটা আমি জানি। আশ্চর্যের বিষয় এই যে সে এইসব কোথা থেকে জোগাড় করেছে তা জানি না। এই কাগজের উপরে দেখলাম 1 বছর আগের একটা তারিখ। কলামটা পড়লাম। লন্ডনের একটা হত্যাকাণ্ডকে তুলে ধরা হয়েছে। বছরখানেক আগে জর্জ মার্টন নামের এক ভদ্রলোক ওনারই এক বন্ধুকে খুন করেছিলেন। পরিকল্পনা বেশ পাকা, এবং তা যে খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করা হয়েছে তা খুনের ধরন দেখেই বোঝা যায়। পুরো খবরটা পড়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি সে আপন মনে ধূমপান করে চলেছে। বললাম, হয় না? হয় বলছো? যদি তাই না হবে তাহলে অন্য জায়গার কথা বাদই দিলাম। লালবাজারেই তো হাজারখানেক এমন খুনের কেস ঝুলে আছে। কোনো কোনো কেসের কোনো প্রকার সূত্র না পেয়ে পুলিশ সেই ফাইল বন্ধ করে দিয়েছে। তা কিভাবে হলো? সূত্র ঠিকই ছিল অজিত, কিন্তু ব্যোমকেশের কথা বন্ধ হয়ে গেল, কারণ এই সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠেছে। ব্যোমকেশ আধপোড়া সিগারেটে টান দিতে দিতে বলল, তুমি দেখো বরং। বলেই সে দিব্যি চেয়ারে শরীরটা আরো খানিকটা প্রসারিত করে দিল। অগত্যা আমি উঠে গেলাম। রিসিভার কানে তুলে বললাম, হ্যালো। সারা পেয়ে এইবার ওপাশ থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। ব্যোমকেশ বক্সী বলছেন? আগে না, আমি অজিত বন্দ্যোপাধ্যায়। ভদ্রলোক খানিকটা ভেবে আবার বললেন, ও, ব্যোমকেশ বাবু আছেন? একটু ধরুন, আমি ডেকে দিচ্ছি। টেলিফোনের রিসিভারটা কান থেকে নামিয়ে টেবিলের ওপর রেখে এই ঘরে এসে দেখি ব্যোমকেশ চোখ বন্ধ করে হাত দুটো মাথার উপরে দিয়ে দিব্যি আরাম করে বসে আছে। ব্যোমকেশ, একজন ভদ্রলোক ফোন করেছেন, তোমার সাথে কথা বলতে চাইছেন। সে চোখ না খুলেই বলল, নাম? তা শুনিনি আমি। ঠিক আছে, আমি দেখছি। বলেই ব্যোমকেশ আড়মোড়া ভাঙতে ভাঙতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং পরক্ষণেই আমাকে পাশ কাটিয়ে দ্রুত টেলিফোনের রিসিভার কানে তুলে নিয়ে বলল, হ্যালো, ব্যোমকেশ বক্সী বলছি। আমিও ততক্ষণে ব্যোমকেশের একবারে কাছে এসে দাঁড়িয়েছি, আর তাতেই শুনতে পেলাম ওপাশ থেকে আবারও সেই ভারী কণ্ঠস্বরের মালিক বলে উঠলেন, আগে নমস্কার ব্যোমকেশ বাবু, আমার নাম শৈলেন বিশ্বাস। একটা জরুরি দরকারে আপনার সঙ্গে দেখা করতে চাই। দরকারের কথাটা টেলিফোনে বলা সম্ভব নয়, আপনি যদি একবার দেখা করেন তাহলে খুব ভালো হয়। বিকেল 4টে নাগাদ চলে। ব্যোমকেশের কথাটা শেষ হলো না, তার আগেই ভদ্রলোক বিনয়ের সুরে বলে উঠলেন, না না ব্যোমকেশ বাবু, আমি যেতে পারবো না। আপনি যদি একবার আসেন, দেখুন আপনার কোনো অসুবিধা হবে না। আমি আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছি। ড্রাইভার অতি সমাদরেই আপনাকে আমার কাছে নিয়ে আসবে। আশা করি আপনার সম্মানের কোনো ত্রুটি হবে না। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। আমি জানি ব্যোমকেশ এই মুহূর্তে ঠিক কি ভাবছে। সাধারণত ব্যোমকেশ নিজে থেকে খুব একটা কারোর সাথে দেখা করে না। যাদের দরকার পড়ে তারাই ব্যোমকেশের সাথে দেখা করতে আসেন। আচ্ছা বেশ। ব্যোমকেশের কথা শুনে ভদ্রলোক যেন বেশ খুশিই হলেন। তারই কিছুটা বেরিয়ে আসলো কণ্ঠ দিয়ে। বললেন, ধন্যবাদ ব্যোমকেশ বাবু। রিসিভারটা নামিয়ে দুইজন আবারও বারান্দায় এসে বসতেই দেখলাম আমার বাড়ির ঠিক নিচে একটা গাড়ি এসে দাঁড়ালে। ড্রাইভার একবার হর্ন বাজিয়ে পরক্ষণেই ইঞ্জিন বন্ধ করে দরজা খুলে নিচে নেমে আসলেন। একবার আশপাশটা দেখে নিলেন, তারপর কাঠের সিঁড়িতে আওয়াজ তুলে সোজা উপরে উঠে আসতে লাগলেন এবং দরজার কড়া নড়ে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুলে দিতেই লোকটি প্রশ্ন করলেন, এটা কি ব্যোমকেশ বক্সীর? আগে হ্যাঁ, ভেতরে আসুন। লোকটি আর কোনো কথা না বলে ভেতরে প্রবেশ করল এবং আমার দেখানো চেয়ারে বসে পড়লেন। যদিও বসতে ওনার আপত্তি ছিল না, কিন্তু ওনার ভাবগতি দেখে মনে হলো উনি খুব বেশিক্ষণ বসতে পারবেন না। গতিবিধি মোটেও শান্ত নয়, অস্থির। লোকটিকে বসিয়ে বারান্দায় গিয়ে দেখি ব্যোমকেশ নেই। বুঝলাম ব্যোমকেশ এরই মধ্যে বাইরে যাওয়ার জন্য তৈরি হওয়া শুরু করেছে।
আমিও ঘরে গিয়ে গায়ে জামা চাপিয়ে এসে দেখি ব্যোমকেশ এরই মধ্যে তৈরি হয়ে লোকটির সামনের একটা চেয়ার টেনে বসে আছে এবং কুশল আলাপ করছে। আমাকে দেখেই ব্যোমকেশ উঠে দাঁড়াল এবং বলল, চলো অজিত। ড্রাইভারকে আলাদা করে বলতে হলো না, তিনি আগেই উঠে দাঁড়িয়েছেন এবং দরজার দিকে যাওয়ার উপক্রম করেছেন। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই এইবার গাড়িটাকে ভালো করে দেখলাম। যে ব্যক্তির গাড়ি এমন, তিনি যে বিত্তবান হবে তা আর নতুন করে বলে দিতে হয় না। আমরা তিনজন গাড়িতে উঠে বসতেই ইঞ্জিন চালু হলো এবং চলতে শুরু করলো। আধ ঘন্টা বাদে গাড়িটা যে বাড়ির সদরে এসে দুইবার হর্ন বাজাতেই বিশাল লোহার গেট খুলে গিয়ে গাড়ি সহ আমাদের গিলে ফেলল। তা দেখে আমি খানিকটা হকচকিয়ে গেছিলাম। ব্যোমকেশের ভাবগতি অবশ্য কোনো পরিবর্তন ঘটল না। বাড়ির মালিক যে ব্যক্তি, তিনি ঠিক কতটা বিত্তশালী তা আন্দাজ করতে পারলাম। মিনিট খানেকের মধ্যেই গাড়ির ইঞ্জিন বন্ধ হলো এবং আমরা তিনজন নেমে পড়লাম। আসুন, কর্তাবাবু উপরের ঘরে আপনাদের জন্য অপেক্ষা করছেন। বলেই লোকে আমাদের নিয়ে সাপের মতন এঁকে বেঁকে উপরে উঠে যাওয়া সিঁড়ির দিকে ইশারা করলেন। আমি আর ব্যোমকেশ পিছন পিছন হাঁটতে লাগলাম। মোট 13টা সিঁড়ি এবং 3টে দরজা পার হয়ে লোকটি দাঁড়াল এবং কাঠের দরজায় 2 বার কড়া নেড়ে ভেতর থেকে কোনো উত্তরের অপেক্ষা না করে দরজা খুলে আমাদের ভেতরের দিকে ইশারা করলেন। আমি আর ব্যোমকেশ ভেতরে প্রবেশ করলাম ঠিকই, কিন্তু তিনি আর প্রবেশ করলেন না। আমাদের ভেতরে প্রবেশের অপেক্ষা করলেন, তারপর দরজা আবারও টেনে দিলেন। ঘরটা বড়, কিন্তু ভেতরে আসবাবপত্র খুব বেশি নেই। যেগুলো রাখা সেগুলোও যেন খুব নিখুঁতভাবে সাজানো। দরজার পাশের একটা ছোট তাক দেখলাম, তাতে সারি সারি সাজানো আছে দামি জুতো। উত্তর দিকের দেওয়ালের কাছটা একটা বড় বই রাখার তাক, তাতে শোভা পেয়েছে দেশের তো বটেই, বিদেশিও অনেক বই। তার ঠিক পাশেই একটা টেবিলে একটা বই, পাশেই একটা ল্যাম্প লাইট, চেয়ারের ব্যবস্থাও আছে। এবার চোখ পড়ল ঘরের দক্ষিণ দিকে, সেখানে আরেকটা দরজা এবং দরজার পাশেই রাখা একটা বড় কাঠের আলমারি। সিলিং এ ঝুলতে থাকা পাখা এখন বন্ধ, আর সেই পাখার ঠিক নিচেই একটা খাট পাতা। খাটের পাশেই 2টো কাঠের চেয়ার। খাটে শুয়ে আছেন বছর 50-এর বয়সী শৈলেন বিশ্বাস। ভদ্রলোক এতক্ষণ শুয়ে থাকলেও এইবার ঘরে প্রবেশ করতে ভদ্রলোক উঠে বসলেন, তারপর হাসি হাসি মুখে বললেন, ধন্যবাদ ব্যোমকেশ বাবু, একটু কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে, বসুন। আমি আর ব্যোমকেশ চেয়ার টেনে বসে পড়লাম। ভদ্রলোক আবার বললেন, আসলে আমি যদি সুস্থ থাকতাম, মানে চলাফেরা করতে পারতাম, তাহলে আর আপনাকে কষ্ট করে আসতে হতো না, আমি নিজেই যেতাম, কিন্তু তা আর সম্ভব নয়। এইবার লক্ষ্য করলাম ভদ্রলোকের কোমরের নিচটা একটা সাদা চাদর ঢাকা। ব্যোমকেশও সেই দিকে একবার তাকালো। ভদ্রলোক বলেই গেলেন, আসলে বছরখানেক আগে একটা দুর্ঘটনায় আমার একটা পা কেটে বাদ দিতে হয়েছে। সেই থেকে চলাফেরা বিশেষ করতে পারি না, ক্রাচে ভর দিয়ে হাঁটতে ইচ্ছা করে না। নকুল যদিও জোর করে একটা হুইল চেয়ারের বন্দোবস্ত করে দিয়েছে, কিন্তু তাতে কি আর হাঁটার স্বাদ মেটে না। ও ভালো কথা, আমার বড় ছেলে নকুল বিশ্বাস আর ছোট ছেলের নাম বিনয় বিশ্বাস। যদিও সে এখানে থাকে না, দিল্লিতে থাকে, একটা চাকুরি করে। এখানকার সবকিছু আমার বড় ছেলে নকুলই দেখাশোনা করে। আসলে আপনাকে একটা খুব সামান্য দরকারেই ডেকেছি। আপনার কথা আমি অনেক শুনেছি, আর তাই জানি এই কাজ আপনার কাছে খুবই সামান্য, কিন্তু তবুও আপনি যদি একটু বিষয়টা দেখতেন তাহলে খুব ভালো হতো। যদিও নকুল বলছিল পুলিশে একবার খবর দিতে, কিন্তু আমার ঠিক ভরসা হলো না। এতক্ষণে ব্যোমকেশ কথা বলল, পুলিশ? তার মানে বিষয়টা মোটেও কোনো সাধারণ সমস্যা নয়। সে আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। বলেই শৈলেন বিশ্বাস আমার দিকে তাকালেন। বুঝলাম তিনি আমাকে কিছু একটা বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। কিছুক্ষণ ইতস্তত করলেন, তারপর অতি বিনয় আর অপরাধী কণ্ঠে বললেন, ক্ষমা করবেন অজিতবাবু, আসলে আমি উঠতে পারছি না,
তাছাড়া যে চাকর আমার দেখাশোনা করে সে নেই। যদি কিছু মনে না করেন তাহলে ওই আলমারির নিচের ড্রয়ার থেকে যদি খামটা নিয়ে আসেন, সত্যি আমি খুব লজ্জিত। যদিও আমার তাতে আপত্তি ছিল না, কিন্তু দেখলাম আমি ওঠার আগেই ব্যোমকেশ উঠে আলমারির দিকে এগিয়ে গেল এবং নিচের ড্রয়ার খুলে একটা হলুদ খাম বের করে বলল। এটা ভদ্রলোক তড়িঘড়ি করে জবাব দিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই। খামটা নিয়ে ব্যোমকেশ আবারও ফিরে আসলো। চেয়ারে বসতে বসতে সেটা শৈলেন বিশ্বাসের দিকে এগিয়ে দিতে গেল, কিন্তু আমাকে দিতে হবে না, আপনি দেখুন না, ভেতরে কয়েকটা চিঠি আছে, একটু পড়ুন। বলে ব্যোমকেশের দিকে বিনয়ের চাহনি চাইলেন। ব্যোমকেশ আর কোনো কথা না বলে খামের ভেতর থেকে কয়েকটা চিঠি বের করে সবগুলো চোখ বুলিয়ে সেগুলো আমার দিকে এগিয়ে দিল। চিঠিগুলো নিয়ে দেখলাম এইগুলো হাতে লেখা হয়, টাইপ করে পাঠানো হয়েছে। চিঠিতে শৈলেন বাবুর নাম থাকলেও প্রেরক অর্থাৎ যিনি পাঠিয়েছেন তার নাম নেই। মোট 4টে চিঠি এবং 4টে চিঠির বক্তব্য ঘুরে ফিরে একই, আর সেটা হলো প্রেরক প্রাপককে খুব কড়া ভাষায় কিছু একটা ফেরত দেওয়ার কথা বর্ণনা করেছে। অন্যথায় খুব বড় অনিষ্ট হওয়ার সম্ভাবনা, কিন্তু ঠিক কোন জিনিসটি ফেরত চান তা উল্লেখ করা হয়নি। ব্যোমকেশ বলল, 4টি চিঠির কথা মোটামুটি একই, কিছু একটা ফেরত চেয়ে চিঠিগুলো পাঠানো হয়েছে, অথচ জিনিসটার নাম উল্লেখ করা হয়নি। আপনি কি জানেন ঠিক কি চাওয়া হয়েছে এই চিঠিতে? সেটাই তো আশ্চর্যের কথা ব্যোমকেশ বাবু। কেউ যদি আমার থেকে কিছু পেয়ে থাকেন তাহলে তো সেটা তার প্রাপ্য, কিন্তু সেই জিনিস যে এইভাবে বেনামি চিঠি দিয়ে নিতে হবে তার তো কোনো মানে নেই। আর তাছাড়াও লোকটি ঠিক কোন জিনিসের কথা বলছেন সেটাও তো আমার অজানা, অথচ সব কয়টা চিঠিতেই উল্লেখ করেছেন আমি যদি তা ফেরত না দিই তাহলে আমার খুব বড় কিছু অনিষ্ট হবে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কেউ কি আপনার থেকে এমন কোনো কিছু পাবেন? না, আমার তো মনে পড়ছে না। তাছাড়া বাবা দেহ রাখবার আগে যা রেখে গিয়েছেন সবই 2 ভাগে ভাগ করা হয়েছে। আপনার আরেকজন ভাই আছেন? হ্যাঁ ছিলেন, কিন্তু এখন আর নেই। 1 বছর আগের সেই দুর্ঘটনায় আমি প্রাণে বেঁচে গেলেও নিখিলকে বাঁচানো সম্ভব হয়নি। তবে সে নিয়ে ভাবতে হবে না ব্যোমকেশ বাবু, বাবা মারা গিয়েছেন অনেক আগে, আর তিনি দেহ রাখবার আগেই আমাদের 2 ভাইকে তার সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়ে গিয়েছেন। মিথ্যে বলবো না, নিখিলকে বাবা একটু বেশিই ভালোবাসতেন, তাই তিনি ওকে একটু বেশিই দিয়েছেন। তবে এতে আমার কোনো আপত্তি ছিল না, এখনো নেই, আমারই তো ভাই। ব্যোমকেশ এই বিষয়ে কোনো কথা বলল না, চুপ করে রইল। শৈলেন বিশ্বাস বোধহয় ব্যোমকেশের ভাবগতি বুঝেই আসল কথায় ফিরে আসলেন। বললেন, দেখুন, আমি জানি এখানে আপনার কিছুই করবার নেই, তবুও আমি চাই আপনি বিষয়টা দেখুন। সত্যি যদি আমার কাছ থেকে কেউ কিছু পায় তাহলে আমি সেটা নির্দ্বিধায় দিতে প্রস্তুত। চিঠিগুলো ডাকে এসেছে? হ্যাঁ। সেখানে একবার খোঁজ নিয়েছেন? নকুল নিয়েছে, সেখান থেকে জানানো হয়েছে অফিসের বাইরের ডাক বাক্সে চিঠিগুলি ফেলা হয়েছে। ওপরে আমার নাম দেখে পিয়ন দিয়ে গেছে, এর বাইরে তারা কিছুই জানে না। আসলে এমন অনেক বাড়ি হয়েছে, কিন্তু সেই সব চিঠির ভেতরে প্রেরকের নাম লেখা থাকতো, এবারে কিন্তু সেটাও নেই। ঠিক আছে, যেহেতু 4টে চিঠি এসেছে তাই আরও আসার সম্ভাবনা রয়েছে। যদি চিঠি আসে তাহলে আমাকে একবার জানাবেন। আর না আসলে? না আসলে তো হয়েই গেল। আজ তাহলে আসি। বলেই ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। এইবার শৈলেন বিশ্বাস খানিকটা গম্ভীর হয়ে পড়লেন। তিনি হয়তো ধরেই নিয়েছিলেন যে ব্যোমকেশ কিছু একটা সূত্র খুঁজে বের করবে, কিন্তু তেমনটা যখন হলো না তখন ভদ্রলোকের চোখে মুখে একটা হতাশার ভাব লক্ষ্য করলাম। বললেন, আচ্ছা ঠিক আছে, সে না হয় জানাবো। নিচে আপনাদের জন্য গাড়ি রাখাই আছে, ড্রাইভার আপনাদেরকে পৌঁছে দেবে। আমরা ঘর থেকে বেরিয়ে আসলাম। দেখি আমাদের যে লোকটি এখানে নিয়ে এসেছিল তিনি একটু দূরে দাঁড়িয়ে আছেন। এবার আমাদের বাইরে বের হতে দেখে এগিয়ে আসলেন এবং বললেন, চলুন। আমরা ওনার পেছন পেছন আরো সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। তারপর গাড়িতে উঠে এতক্ষণ ধরে করতে যাওয়া প্রশ্নটা করেই ফেললাম। কি হলো ব্যাপারটা? কিছুই তো বললেন না। কি বলবো, চিঠিটা কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে কিছুই তো উল্লেখ নেই। তবুও কোনো কিছুই কি বুঝতে পারোনি? কিছুটা পেরেছি। যিনি চিঠিগুলো পাঠিয়েছেন তিনি বেশ ধনবান ব্যক্তি,
কারণ যে কাগজে টাইপ করেছেন সেটা বেশ দামি। তাছাড়া তিনি খুব সম্ভবত কোনো বিদেশি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করেন, আর সেটা এতটাই করা যে টাইপ করা চিঠিতে তার গন্ধ লেগে গেছে এবং তা এখনও সব কয়টি চিঠিতেই বিদ্যমান। আর সবচাইতে বড় কথা হলো তিনি নিজের পরিচয় তো দূর, এমনকি ওনার হাতের লেখাটা ঠিক কেমন হতে পারে সেটাও জানাতে চান না। আর তাই নিজের ঘরে কিংবা অফিসের টাইপ মেশিনে চিঠিগুলো টাইপ করা হয়েছে। এবং আরেকটা বিষয় বুঝতে পেরেছি, তা হলো তিনি যে বস্তুটির জন্য এমন বেনামি চিঠি পাঠাচ্ছেন সেটা অতি মূল্যবান কিছু বলেই মনে হয়। ব্যোমকেশের এমন উত্তরে আমি খানিকটা হতাশই হলাম। এইসব তো আমারও জানা। আমাকে এহেন হতে দেখে ব্যোমকেশ একটু হাসল, তারপর গাড়ির ড্রাইভারের উদ্দেশ্যে বলল, এখানেই নামিয়ে দিন। গাড়িটা ব্রেক কষে দাঁড়ালো ঠিকই, কিন্তু লোকটি একটু আমতা আমতা করে বলল, কিন্তু কর্তাবাবু। আপনার কর্তাবাবুকে বলবেন না আমাদের একটা কাজ থাকায় আমরা মাঝপথেই নেমে গিয়েছি। বলেই গাড়ির দরজা খুলে ব্যোমকেশ নেমে পড়ল। আমিও খানিকটা অবাকই হলাম ব্যোমকেশের এই কাণ্ডে। গাড়ি চলে যেতে ব্যোমকেশ বলল, চলো অজিত, একবার পোস্ট অফিসে খোঁজ নেওয়া যাক। তাছাড়া এমন বিনামী কিছুর সন্ধান করতে মন্দ লাগে না। এইবার আমি মাথার উপরে তাকাতেই সাইনবোর্ডটা আমার চোখে পড়ল। বুঝলাম ব্যোমকেশ যতই বাইরে বাইরে কৌতূহল না দেখা, ভেতরে ভেতরে একটা রহস্যের রসায়ন চলছে। ভেতরে যেতেই একজন কেরানি গোছের মাঝবয়সী লোক, বলাই বাহুল্য, ব্যোমকেশকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, আরে ব্যোমকেশ বাবু যে, তা কি মনে করে? বুঝলাম এই ভদ্রলোক ব্যোমকেশকে শুধু চেনেনই না, খুব ভালো করেই চেনেন। ব্যোমকেশও হাসি হাসি মুখে এগিয়ে গেল সেই দিকে। দেখলাম টেবিলের ওপর একটা নেম প্লেট, নাম অমরেশ বসু। শৈলেন বিশ্বাসের বাড়িতে গিয়েছিলাম, ফিরেই যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। অমরেশ বসু একটু হেসে বললেন, বেনামি চিঠির কেসটা নাকি? ওনার বড় ছেলে নকুলবাবু এসেছিলেন কয়েকদিন আগে। ব্যোমকেশকে আর কিছুই বলতে হলো না, ভদ্রলোক নিজে থেকেই সবটা বলে গেলেন। আসলে কি হয়েছে বলুন তো, বাইরে একটা ডাক বাক্স রাখা আছে, চিঠিগুলো সেখানেই ফেলা হয়। প্রথমবার পিয়নকে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে এই ধরনের চিঠি আবার আসলে সেটা পৌঁছে দেবো কিনা। ওনারা পাঠাতে বললেন, তাই প্রতিবারই পাঠানো হয়েছে। কে চিঠি ফেলতো সেটাই জানেন না, তাই তো? আগে না, খুব সম্ভবত চিঠিগুলো ফেলা হয় রাতের দিকে। একবার এখানকার এক দারোয়ানের থেকে জানতে পেরেছিলাম যে রাত 3টে কি 3:30 নাগাদ, সঠিক সময়টা ঠিক বলতে পারলো না, একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। তারপর সেখান থেকে একটা লোক বেরিয়ে এসে কিছু একটা ফেলে চলে গিয়েছে বাক্সের মধ্যে। সেদিন কেবল ওই চিঠিটাই পড়েছিল বাক্সে, তাই আন্দাজ করতে অসুবিধে হয় না যে উনি প্রতিবার এসে চিঠিগুলো ফেলে যান। লোকটাকে চিনতে পেরেছিলেন? না, অন্ধকারে যেটুকু চেনা যায় আর কি। আসলে দারোয়ানটা একটু দূরে ছিল, সে আস্তে আস্তে লোকটি ততক্ষণে গাড়িতে উঠে চলে যায়। আচ্ছা দাঁড়ান, ওকেই ডাকি। নরেশ, এই নরেশ, এদিকে আয় তো একবার। একটু পরই একজন মাঝবয়সী বেশ হৃষ্টপুষ্ট লোক দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। এই লোকটাকে আমরা ভেতরে আসার সময় দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে আসতেই ভদ্রলোক প্রশ্ন করলেন, সেদিন রাতে তুমি কি দেখেছিলে আরেকবার বলো তো? কথাটা শুনে নরেশ নামের লোকটি আমাদের দিকে একবার তাকাল, তারপর যা বলল তার সবটাই একটু আগেও অমরেশ বসু আমাদের বলেছেন। কেবল যোগ হলো লোকটি বেশ লম্বা এবং গাড়ি থেকে নেমেই বাক্সে কিছু ফেলে কোনো দিকে না তাকিয়ে সোজা আবারও গাড়িতে উঠে বসলেন এবং নিজেই গাড়ি চালিয়ে চলে যান। সবটা শুনে ব্যোমকেশ উঠে পড়ল এবং বলল, আবার যদি কোনো রকম দরকার হয় তাহলে আরেকবার আসবো। বাড়ি ফিরতে ফিরতে বেশ খানিকটা দেরিই হয়ে গেল। পোস্ট অফিস থেকে বেরিয়ে আমরা একটা ট্রামে উঠেছিলাম ঠিকই, কিন্তু মাঝপথে আবারও নেমে পড়তে হলো এবং বড় রাস্তা ছাড়িয়ে একটা গলির ভেতরের একটা মুদি দোকানে গিয়ে উপস্থিত হতে হয়েছিল। তারপর সেখান থেকে একটা প্যাকেট নিয়ে আবারও ট্রামে চেপে সোজা বাড়ি। প্যাকেটে ঠিক কি আছে সেটা রাস্তায় জানতে না পারলেও বাড়ি ফিরেই দেখলাম সেখানে গাদি করে সাজানো বেশ কিছু পুরনো ময়লা খবরের কাগজ। আর তাতেই বুঝলাম ব্যোমকেশ ঠিক কোন উপায় এতদিন ধরে পুরনো দিনের খবরের কাগজ সংগ্রহ করে আসছে। দিন সাতেক আর কোনো খবর আসলো না। শৈলেন বিশ্বাসও কোনো টেলিফোন করেননি। বলাই বাহুল্য ব্যোমকেশের কাছ থেকেও সেই বিষয়ে আর কোনো কথা শুনিনি।
তবে মাঝখানে একবার আমি প্রশ্ন করেছিলাম শৈলেনবাবু ফোন করেছিলেন কিনা, কিন্তু উত্তরে ব্যোমকেশ বলেছিল, না, হয়তো আর কোনো চিঠি আসেনি, তাই ভদ্রলোক বেশ নিশ্চিন্তেই আছেন। কিন্তু ভদ্রলোকের নিশ্চিন্তে থাকা আর হলো না। অবশেষে ফোনটা আসলো 9 দিনের দিন, সোমবার সকালে। ব্যোমকেশ আর আমি প্রতিদিনের মতন সকালের জল খাবার খেয়ে সবে মাত্র আমাদের নিত্য আলোচনায় বসেছি, ঠিক তখনই পাশের ঘর থেকে টেলিফোনের ঘন্টিরও আওয়াজ ভেসে আসলো। ব্যোমকেশ নিজে উঠে গিয়ে রিসিভার তুলে নেওয়ার মিনিট খানিক পর ফিরে এসে বলল, চলো, নকুলবাবুর ফোন। চিঠি আবার এসেছে নাকি? সে তো এসেছেই, সেই সাথে চুরির চেষ্টা। ফোনে বেশি কিছু বলতে পারলেন না। আমরা যখন শৈলেন বিশ্বাসের বাড়িতে এসে পৌঁছালাম, তখন বাড়ির সামনে পুলিশের জিপ গাড়ি দেখে খানিকটা হক চুকিয়ে গেছিলাম। ঘটনাস্থলে যেহেতু পুলিশের আগমন ঘটেছে, সেহেতু ঘটনাটাকে আর সাধারণভাবে নেওয়া যায় না। দারোয়ান আমাদের পরিচয় আগেই জানতেন, তাই ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হলো না। আমি আর ব্যোমকেশ নির্বিঘ্নেই ভেতরে প্রবেশ করলাম। গিয়েই দেখি নিচে একজন পুলিশ কর্মকর্তার সাথে একজন বছর 30-32-এর লোক কথা বলছে। আমাদের দেখে আলোচনায় খানিকটা ছেদ পড়ল। ব্যোমকেশ নিজের পরিচয় দিল। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী। পরিচয় পেয়ে যে ব্যক্তিটি পুলিশ কর্মকর্তার সাথে কথা বলছিলেন, তিনি এবার বললেন, নমস্কার, আমি নকুল বিশ্বাস, আর ইনি হলেন এখানকার সাব ইন্সপেক্টর সৌমেন হালদার। দেখলাম ইন্সপেক্টর সৌমেন হালদার ব্যোমকেশকে চোখে না দেখলেও নাম শুনেছেন। ব্যোমকেশ বলল, কি হয়েছে? নকুল বিশ্বাসী ঘটনাটা বর্ণনা করলেন। ঘটনাটা মোটামুটি এই: চোর ঢুকেছিল মাঝরাতে। বাড়ির পিছনের একটা বড় গাছ উঠে এসেছে ছাদের খুব কাছটায়। চোর সেই গাছ বেয়েই উঠেছিল এবং ছাদে নেমেছিল। এটা পুলিশ বাড়ির পিছনের পায়ের ছাপ এবং ছাদে ভাঙা ডাল দেখেই অনুমান করেছে। এবং মাঝরাতে বাড়ির সবাই যখন নিজ নিজ ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই উপর তলার ঘর থেকে একটা চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। সবাই সেখানে গিয়ে পৌঁছায়। প্রথম দিকটায় চিৎকারটা শুধু শৈলেন বাবুর হলেও পরে তাতে যোগ দেয় মাধব, মানে যে সব সময় শৈলেন বাবুর দেখাশোনার কাজে নিযুক্ত। সবাই যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছেছেন ততক্ষণ চোর পালিয়ে গিয়েছে। সবাই গিয়ে দেখে শৈলেন বাবু বিছানায় বসে আছে, আর তার ঠিক পাশেই মেঝেতে গলায় ছুরি বিদ্ধ অবস্থায় পড়ে আছে মাধব। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু ডাক্তারের ভাষ্যমতে রোগীর অবস্থা ভালো নয়। যে কোনো সময় একটা ভালো মন্দ খবর আসতে পারে। রাতেই থানায় খবর দেওয়া হলে ইন্সপেক্টর হালদার তখনই উপস্থিত হয়েছেন ঠিকই, কিন্তু শৈলেনবাবু ব্যোমকেশের সাথে দেখা করতে চান। তিনি উপরের ঘরেই আছেন। ব্যোমকেশ আর এই বিষয়ে কোনো কথা না বাড়িয়ে বলল, চলুন, ওনার সাথে একবার কথা বলা যাক। চিঠিটাও একবার দেখতে চাই। এরপর আমরা চারজন সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে দেখলাম শৈলেন বিশ্বাস বিছানায় আধশোয়া অবস্থায় শুয়ে আছে, চোখ মুখ গম্ভীর। আমাদের ঘরে প্রবেশ করতে দেখেই তিনি বললেন, আসুন ব্যোমকেশবাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কোথা থেকে কি হয়ে গেল বলুন তো? আমরা সেদিকে এগিয়ে গেলাম। যেতে যেতে দেখলাম ঘরের মেঝে যদিও পরিষ্কার করা হয়েছে, তবুও এখানে ওখানে ছপ ছপ রক্তের ছাপ এখনো লেগে আছে। ব্যোমকেশ শৈলেনবাবুর বিছানার পাশে গিয়ে দাঁড়াতেই তিনি ইশারায় বসতে বললেন ঠিকই, কিন্তু ব্যোমকেশ দাঁড়িয়ে থেকেই জিজ্ঞাসা করল, সব কথা পরে শুনবো, আগে চিঠিটা দেখতে চাই। নকুল, চিঠিটা নিয়ে এসো। ছেলেকে আদেশ করে তিনি ব্যোমকেশের দিকে তাকিয়ে আবার বললেন, চিঠিটা এসেছে সকালবেলা। ভেবেছিলাম এতদিন হয়ে গেল আর হয়তো কিছু হবে না, কিন্তু তবে একটা বিষয় এবারে খুব পরিষ্কার ব্যোমকেশবাবু। সেটা কি? পড়ুন। এরই মধ্যে নকুল বিশ্বাস চিঠিটা এসে ব্যোমকেশের সামনে পড়েছে। ব্যোমকেশ সেটাকে হাতে নিয়ে প্রথমেই নাকের কাছে নিল, তারপর চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করলো। পড়া শেষ হলে সেটা আমার দিকে এগিয়ে দিল। হাতে নিয়ে চোখ বুলাতেই বুঝতে পারলাম এটাকে চিঠি না বলে হুমকি বলাই যথাযথ। তবে এবারে চিঠিতে খুব বেশি শব্দ খরচ করা হয়নি এবং প্রেরক বেশ স্পষ্ট আর কড়া ভাষায় লিখেছেন, শ্রদ্ধেয়, জোড়া মিলাতেই চাই, আর সেই কারণেই এই ব্যবস্থা। যদি দিতে অস্বীকার করেন তাহলে পরের ছুরিটা সরাসরি আপনার বুকে গিয়ে বিঁধবে। কিসের জোড়া মিলাতে চান বুঝতে পারলাম। দেখলাম ব্যোমকেশের মুখ গম্ভীর। সে প্রশ্ন করল, চিঠিতে জোড়া মেলানোর কথা বলা হয়েছে, সেটা কি আপনি জানেন? প্রশ্নটা শুনে শৈলেন বিশ্বাস খানিকটা গম্ভীর হয়ে বসে রইলেন। তারপর বললেন, আন্দাজ একটা করেছিলাম, এইবার বুঝলাম আন্দাজে ভুল হয়নি।
কথাগুলো বলতে বলতে ভদ্রলোকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ব্যোমকেশ একটু অবাক হয়েই প্রশ্ন করল, কিসের আন্দাজ? দেখুন, আগেই বলেছি, বাবা দেহ রাখবার আগেই আমাদের দুই ভাইকেই সবকিছু আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। বাড়ি, গাড়ি, ব্যবসা, সবকিছু। আর একটা জিনিসও তিনি আমাদের দুই ভাইকে দিয়ে গিয়েছেন, সেটা হলো একটা আশ্চর্য কাঁচের মতো দেখতে পাথর। জিনিসটাকে আশ্চর্য কেন বলছি সেটা সেই পাথরটা দেখলেই বুঝতে পারবেন। নকুল, নিয়ে এসো, এই নাও চাবি। বলেই ছেলের দিকে একটা ছোট্ট চাবি বের করে এগিয়ে দিল এবং বললেন, আলমারির নিচের দিকে ওই দরজাটা খুললে দেখবে ভেতরে আরেকটা ছোট দরজা আছে। তালা খুলে জিনিসটাকে নিয়ে আসো তো। চাবি নিয়ে নকুলবাবু আলমারির দিকে এগিয়ে গেলেন। শৈলেনবাবুর ইশারায় ছোট্ট গুপ্ত দরজাটা খুলে যখন তিনি ফিরে আসলেন, তখন দেখলাম ওনার হাতে একটা স্বচ্ছ কাচের মতন গোল একটা বস্তু, অনেকটা পেপার ওয়েটের মতো। কিন্তু এটাতে নিচের দিকটায় কোনো খাঁজ কাটা নেই। সত্যি এটা যদি কাঁচের তৈরি না হয়ে পাথরের তৈরি হয় তাহলে আশ্চর্যই বটে, কারণ আজ পর্যন্ত আমি কখনো দেখিনি বা শুনিনি যে পাথর কাঁচের মতন স্বচ্ছ হয়। বস্তুটিকে শৈলেন বিশ্বাসের দিকে এগিয়ে দিতেই তিনি অতি যত্নে সেটাকে নিয়ে আমাদের সামনে তুলে ধরলেন। যদিও এপার ওপার দেখা যাচ্ছে না, তবু প্রথম দেখায় কাচের বলেই ভুল হয়। তবে কি জানেন ব্যোমকেশ বাবু, এটা কিন্তু অচল। অচল বলতে এর আরেকটা জোড়া ছাড়া এটা কোনো কাজে আসবে না। এর মতোই আরেকটি পাথর আছে যেটা বাবা আমার ছোট ভাইকে দিয়েছেন। এই পাথরের একটা আশ্চর্য গুণ আছে ব্যোমকেশ বাবু, আর সেটা হলো দুইটা পাথর যদি পাশাপাশি রাখা হয় তাহলে তারা একে অপরকে আকর্ষণ তো করেই, সেই সাথে জ্বলে ওঠে। যদিও সে আলো খুবই মৃদু, অন্ধকার ছাড়া বোঝা যায় না, কিন্তু তবুও চলে। এর আগে এমন পাথরের কথা শুনেছেন কখনো? কথাগুলো শুনে আমি হা হয়ে গেলাম। পাথর জ্বলা তো দূরের কথা, সেটা যে এমন কাঁচের মতন স্বচ্ছ হয় সেটাই তো শুনিনি কখনো। শৈলেনবাবু তখনও বলে চলেছেন, এবারে ভাবুন জিনিসটা আজকের বাজারে কতটা মূল্যবান। শুধু মূল্যবানই নয়, বরং দুষ্প্রাপ্যও বটে। তবে এটার বর্তমান কোনো মূল্য নেই যতক্ষণ না এর আরেকটি এর পাশে না রাখা হবে। তার মানে এর আরেকটি তো আপনার ছোট ভাইয়ের কাছে থাকার কথা, কিন্তু তিনি তো আর নেই। তাহলে নিখিলের একটা ছেলে আছে ঠিকই, কিন্তু সে এখন লন্ডনে থাকে। ছোট থেকেই সেখানে বড় হয়েছে। কোনোদিন দেশে আসবে বলে মনেও হয় না। বুঝতেই তো পারছেন, নিখিল চলে যাওয়ার পর বাড়িতে থাকার মতো লোক ছিল না। দেখাশোনার জন্য দু একটা চাকর আছে ঠিকই, কিন্তু তবুও বাড়িটায় পরপর দুইবার চুরি হয়ে যায়। আমার ধারণা যখন চুরি হয়েছিল তখনই চোর ওই পাথরটাকে কোনো মূল্যবান কিছু ভেবেই চুরি করেছিল। হাত বদল হতে হতে জিনিসটা এমন কারো কাছে গিয়ে পৌঁছয় যে এইসব বিষয়ে খুব ভালো জ্ঞান রাখে। না হলে তো কারো জানবার কথাই নয় ব্যোমকেশ বাবু। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। ওর মুখ গম্ভীর, যেন তলিয়ে যাচ্ছে গভীর জল, তল খুঁজে পাচ্ছে না। সে কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই একজন পুলিশের উর্দি পরা লোক ঘরে প্রবেশ করল এবং ইন্সপেক্টর হালদার সেদিকে এগিয়ে গেলেন। তারপর ফিরে যখন আসলেন তখন দেখলাম ওনার মুখ শুকিয়ে গেছে। বললেন, একটা খারাপ খবর আছে শৈলেন বাবু, মাধব মারা গিয়েছে। কথাটা শুনে শৈলেনবাবুর মুখটা হা হয়ে গেল। সেই সাথে মুখ দিয়ে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। প্রথমে বেনামি চিঠি, তারপর চুরির চেষ্টা, মূল্যবান পাথর চেয়ে হুমকি, আর এইবার খুন। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। ওর মুখ থমথমে। পুরো ঘরে একটা নৈশব্দতা বিরাজ করলো বেশ কিছুক্ষণ। কারোর মুখে কোনো কথা নেই। শৈলেনবাবুই প্রথম কথা বললেন, ছুরিটা গলা ফুঁড়ে এপার ওপার হয়ে গিয়েছিল, সবই ভাগ্য। ব্যোমকেশ বলল, আচ্ছা, একটি পাথর যে আপনার কাছেও আছে সেটা কেউ জানতো? না, তেমন কেউ নয়। আজকে আপনারা, নিখিল, আমার দুই ছেলে আর আমি। অভিষেক জানলে জানতে পারে। সে যদি কাউকে বলে তাহলে? হ্যাঁ, তা হতে পারে। আচ্ছা, ওনার সাথে কি এখনো যোগাযোগ আছে আপনার? হ্যাঁ, তা আছে। কেন বলুন তো? বেশ, আপনি একবার ওনার থেকে জেনে নেবেন যে পাথরটা সম্পর্কে তিনি কিছু জানেন কিনা, এবং জানলেও তিনি এই কথা আর কাউকে বলেছেন কিনা। দেখুন শৈলেনবাবু, এসব কথা যদি কাউকে না বলা হয় তাহলে জানার কথা নয়। আপনি আর নকুলবাবু নিশ্চয়ই কাউকে বলেননি। বলেই ব্যোমকেশ নকুলবাবুর দিকে তাকালেন। আগে না ব্যোমকেশ বাবু, আমি
কাউকে বলিনি। বেশ, তো একটা সন্দেহ থেকে যায় যদি নিখিলবাবু কাউকে বলে থাকেন, কিন্তু সে আর জানার উপায় নেই। আজ তবে ওঠা যাক হালদারবাবু, আপনি না হয় এদিকটা সামলে নিন। বলেই ব্যোমকেশ চলে আসছিল, হঠাৎই কি মনে হতেই সে প্রশ্ন করল, আচ্ছা, কালকে যিনি ঘরে প্রবেশ করেছিলেন তিনি আপনার থেকে কতটা দূরে ছিলেন? প্রশ্নটা শুনে শৈলেনবাবু যে খুব অবাক হলেন সেটা বুঝতে পারলাম। বললেন, কাছে তো আসেনি, ওই আলমারির কাছে ছিল। কোনো গন্ধ পেয়েছিলেন? কই না তো। আচ্ছা বেশ। আর হ্যাঁ, অভিষেকবাবুর সাথে কথা হলে একটু শুনে নেবেন। উনি যদি কাউকে পাথরের কথাটা বলে থাকেন তাহলে তাদের মধ্যে কড়া পারফিউম ব্যবহার করেন কে। আজ তবে চলি। বলেই আমি আর ব্যোমকেশ শৈলেনবাবুর থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। সত্যি ব্যোমকেশ কখন যে কি বলে তার কিছুই বুঝতে পারি না। সিঁড়ি দিয়ে নামতে নামতে বললাম, কেসটা তো জটিল হয়ে গেল। তা তো বটেই। কিন্তু পাথরটা এখন কার কাছে আছে সেটা কিভাবে খুঁজে বের করবে? আর তাছাড়াও লোকটি যে নিজে গত রাতে এসেছেন সেটাই বা বুঝবে কিভাবে? নিজে থেকে আসেনি, কিভাবে বুঝবে? কারণ তিনি যদি নিজেই আসতেন তাহলে ওনার শরীর থেকে কড়া পারফিউমের গন্ধটা শৈলেনবাবু পেতেন। তেমনটা তিনি পাননি। খুব সম্ভবত তিনি অন্য কাউকে চিঠি পাঠিয়েছেন এবং কার্যসিদ্ধি না হওয়াতে রাতেই চিঠিটা ডাকে ফেলে দিয়েছেন। আর তাছাড়াও চোর গাছ বেয়ে বাড়ির ছাদে উঠেছিল। কাজটা নিহাতি সহজ নয়। দক্ষ লোক হওয়া চাই অজিত। কিন্তু তবুও এটা তো খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। তা বটে, কিন্তু প্রমাণ একটা আছে। হ্যাঁ, প্রমাণ আছে? সেটা কি? তুমি কখনো চশমা নিতে ভুলে যাও? এটা আবার কেমন কথা? ভুলে যাব কেন? এটা তো আমার অভ্যাস। বাড়িতে ফিরেই ব্যোমকেশ প্রথমেই পাশের ঘরে গেল এবং টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে কাউকে ফোন করলো ঠিকই, কিন্তু লাইন না পেয়ে বিরক্ত হয়ে ফিরে এসে সোজা বাথরুমে ঢুকে গেল। ওর বের হতে বেশ খানিকটা সময় লাগবে সেটা বুঝেই আমি একটা সিগারেট ধরিয়ে চেয়ার টেনে বসে আপন মনে ধূমপান আরম্ভ করলাম। মিনিট 15 বাদে ব্যোমকেশ যখন ফিরে আসলো ভেবেছিলাম এইবার কেসটা নিয়ে কিছু প্রশ্ন করব, কিন্তু সে আমাকে পাশ কাটিয়ে সোজা ঢুকে গেল পাশের ঘরে, তারপর দরজা বন্ধ করে দিল। ব্যোমকেশের এই আচরণ আমার কাছে নতুন নয়। তাছাড়াও আমি জানি এখন সে কিছুক্ষণ নিজের মতন করে কেসটা আরো একবার সাজিয়ে নেবে। ব্যোমকেশকে সবসময় একটা কথা বলতে শুনি, আর সেটা হলো, যখন চোখে কিছু দেখা যায় না তখন কল্পনার দ্বারা তা সাজিয়ে নিতে হয়। আমি অগত্যা উঠে পড়লাম। খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দেবো ভাবছি, ঠিক তখনই বন্ধ দরজার ওপাশে টেলিফোনটা বেজে উঠল এবং ব্যোমকেশ রিসিভার তুলে নিল। কথাবার্তা কিছুই শুনতে পেলাম না। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারি। ঘুম যখন ভাঙলো তখন দেখি ব্যোমকেশ কখন যেন ঘর থেকে বেরিয়ে এসে চেয়ার টেনে বসে নীরবে ধূমপান করছে। আমি উঠে বসতেই আমার দিকে তাকিয়ে সে বলল, একজন মানুষ যে সুখী এবং তার কোনো দুশ্চিন্তা নেই সেটা বোঝার সবচাইতে আদর্শ লক্ষণ কি জানো? প্রশ্নটা শুনে আমি একটু অবাকই হলাম। বললাম, কি? ঘুম। নির্ভেজাল ঘুমই হলো তার অন্যতম লক্ষণ, যা তোমার মধ্যে বড্ড বেশি উপলব্ধি করা যায়। ব্যোমকেশ যদিও কথাটা রসিকতা করেই বলল, কিন্তু কথাটা খুব ঠিক। বললাম, কিছু পেলে? প্রশ্নটা শুনে ব্যোমকেশ এমন ভাবে তাকালো যেন আমি এমন বিস্ময়কর কথা বলে ফেলেছি। কোন বিষয় বলো তো? আরে এই কেসটার বিষয়। ওহো, না, আপাতত না। টেলিফোন করেছিল বলে মনে হয়। অজিত, এতদিন শুনেছি দেয়ালের কান থাকে, এখন তো দেখি তোমার কান দেয়ালে। কথাটা ভুল। টেলিফোনে আওয়াজটা তো তীব্র যে দরজা বন্ধ থাকলেও দিব্যি এই ঘর থেকে শোনা যায়। তা বেশ। হ্যাঁ, নকুলবাবু ফোন করেছিলেন। আবার কিছু ঘটলো নাকি? না মানে একের পর এক যা ঘটছে তাতে। হ্যাঁ, ঘটেছে। আর সেটা হলো মাধবের ঘর থেকে বেশ মোটা অঙ্কের একটা টাকা পাওয়া গিয়েছে। তার মানে? টাকাগুলো কোথা থেকে এসেছে সেটা একমাত্র মাধবই বলতে পারতো, কিন্তু সেই উপায় তো নেই। আর যিনি তাকে টাকাগুলো দিয়েছেন আর যে কারণে দিয়েছেন সেটা তাকে খুঁজে না পাওয়া গেলে জানা অসম্ভব। এই ব্যোমকেশ, আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। কাকে? কাকে আবার? মাধবকে? তার কাছে এতগুলো টাকা? সন্দেহ তো স্বয়ং নকুলবাবুকেও করা উচিত। সেটা কেন করলে না? নকুল বাবু? কেন? যে ব্যক্তির জুয়ার আড্ডায় লাখের উপরে দেনা করে সে যে এই কাজ করতে পারে না সেটাই বা ভাবি কি করে? এই কথাটা আমি জেনেছি শৈলেনবাবুর ড্রাইভারের কাছ থেকে। যদিও কথাটা সে বাড়ির কম বেশি সকলেই জানে, কেবল শৈলেনবাবু ছাড়া। ভদ্রলোক বাইরের জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন বলেই হয়তো ছেলের এমন কীর্তির কথা কানে পৌঁছয়নি। কিন্তু সেটা তো তিনি চাইলেই। না অজিত, পারেন না। কারণ শৈলেনবাবু এতগুলো টাকা ছেলেকে কোনোভাবেই দেবেন না।
কারণ নকুলবাবুই একমাত্র সন্তান না। না না ব্যোমকেশ, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। না হলেই ভালো, কিন্তু অভিষেক বিশ্বাসকে যে ফোনে পাওয়া যাচ্ছে না সেটাই তো চিন্তার বিষয়। হে, ওনার কাছ থেকে একটা তথ্য পেলে পুরো বিষয়টা খুব সহজ হয়ে যায়। দেখা যাক। পরের দিন সকালবেলা অভিষেক বিশ্বাসের কাছ থেকে খোঁজ পাওয়া গেল এবং সেটা নকুলবাবু স্বয়ং এসে আমাদের দিয়ে গেলেন। ঘটনার কিছুই না, সকালের দিকে নকুলবাবু এই দিকে একটা কাজ থাকায় তিনি আর টেলিফোন না করে সরাসরি আমাদের সাথে কথা বলতে এসেছিলেন এবং ওনার মুখ থেকেই জানা গেল অভিষেকবাবু পাথরটার কথা জানতেন এবং তিনি কথায় কথায় কেবল একজন ব্যক্তির কাছে তা প্রকাশ করেছিলেন। নাম বিবেক অধিকারী, পেশা একজন ব্যবসায়ী। আর সবচাইতে বড় কথা হলো বিবেক অধিকারীর সাথে তার যোগাযোগ নেই প্রায় মাস 6 হলো। তিনি কোথায় আছেন এবং কি করছেন তা তিনি বলতে পারলেন। নিখিল বাবুর বাড়িতে চুরি কবে হয়েছিল সেটার উত্তরে তিনি বললেন সেটা মাস 4 আগের একবার, তার কিছুদিন পর আবার, পরপর 2 বার। কথাটা শুনে ব্যোমকেশের 2 চোখ চকচক করে উঠল। বুঝলে অজিত, এবার কিছুটা আলোর দেখা মিলছে। ফাঁদ পাতবে নাকি? এই শেষের কথাটা শুনে খুব অবাকই হলাম। ফাঁদ? কিসের ফাঁদ পাতার কথা বলছে? তাছাড়া সেটা যদি অপরাধী ধরার ফাঁদই হয় তাহলে একটা মানুষ সম্পর্কে কিছু না জেনে না শুনে কিভাবেই বা করবে? প্রশ্নটা করতেই সে বলল, ভাবতে হবে। তবে একটা বিষয় খুব অদ্ভুত লাগছে। কোন বিষয় বলো তো? চিঠিতে বারবার জিনিসটা দিতে বলা হয়েছে ঠিকই, কিন্তু একবারও কিন্তু কোন জায়গায় দিতে হবে সেটার উল্লেখ নেই। এই বিষয়টা আমার মাথাতে যে আসেনি তা নয়। ব্যোমকেশকে একবার সেই কথা বলতেও গিয়েছিলাম, কিন্তু পরে আর বলা হয়নি। এবার বললাম, তাহলে তোমার কি মনে হয়? আর একটা চিঠি এলো বলে এতদিন শুধু ভয় দেখিয়েছেন, ভেবেছেন আগে ভয় দেখিয়ে পরে। কথাটা শেষ হলো না। ব্যোমকেশ লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, ফিরে এসে কথা হবে। বলেই ব্যোমকেশ দ্রুত দরজা খুলে দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি হতভম্বের মতন তাকিয়ে রইলাম। ব্যোমকেশ ফিরে আসলো সন্ধে নাগাদ, চোখে মুখে একটা তৃপ্তির হাসি, যেন বিশ্ব জয় করে আসলো। আমি কিছু বলার আগে সেই পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে চেয়ারে টান টান শরীরটা এলিয়ে দিতে দিতে বলল, চিঠিতে স্থান উল্লেখ করা ছিল না কেন জানো? কেন? সেই কথা বলতে বলতে তো ছুটে বেরিয়ে গেলে। কোথায় গিয়েছিলে বলো তো? দেখলাম ব্যোমকেশের মুখে একটা হাসি ফুটে উঠছে ধীরে ধীরে, আর সেই সাথে ওর একটা হাত ঢুকে গেল জামার পকেটে। আর তারপরই আমার চোখের সামনে যে বস্তুটি তুলে ধরলো তাতে আমার মুখ হা হয়ে গেল। কি চমকে গেলে তো? কিন্তু তুমি? শৈলেন বাবুকে বলতেই তিনি আমার উপর এক প্রকার বিশ্বাস রেখেই জিনিসটা একটি মাত্র রাতের জন্য রাখতে দিয়েছেন। আমার অনুমান যদি সত্যি হয় তাহলে 1 রাতের বেশি এটা আমার কাছে রাখার দরকারও নেই। তুমি তো দিব্যি ঘুমিয়ে নিয়েছো, এবার আমার একটু বিশ্রামের দরকার। সারাটা রাত আবার জাগতে হবে। বলেই ব্যোমকেশ আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই আধ পোড়া সিগারেটটা আমার দিকে এগিয়ে দিয়ে সোজা নিজের ঘরে চলে গেল। আমার সম্বিত ফিরল তখন যখন ব্যোমকেশের দেওয়া আধ পোড়া সিগারেটটা বিনা টানে পুড়ে আমার হাতে ছ্যাঁকা লাগলো। ঘটনাটা ঠিক কি হলো বলতে পারি না, তবে আজ রাতে যে ঘটনা একটা ঘটবে আর সেটা বড় আকারেই ঘটবে তা বুঝতে পারলাম। ব্যোমকেশ আর আমি যখন একটা রিক্সা নিয়ে প্রায় নিঃশব্দেই শৈলেন বিশ্বাসের বাড়ি থেকে মিনিট 5 হাঁটা পথ আগে নেমে পড়লাম, তখন আমার হাত ঘড়িতে রাত 11টা। সাইকেল রিক্সাটা আমাদের আগে থেকেই ঠিক করা ছিল, আর সেটাও 3 গুণ পয়সা দিয়ে। মিনিট 5 মধ্যে আমি আর ব্যোমকেশ লোহার গেটের সামনে এসে দাঁড়ালাম। চারিদিক অন্ধকার। ব্যোমকেশ খুবই সতর্কতার সাথে টর্চের আলো হাতের তালু দিয়ে চেপে ধরে ঘড়ি দেখে নিল। তারপর 1 পা 2 পা করে লোহার গেটের খুব কাছে গিয়ে খুব মেপে মেপে পরপর 3টে টোকা দিল। আর দিতে আমাকে বেশ অবাক করে দিয়ে ওপাশ থেকেও ঠিক একইভাবে লোহার গেটে 3টে টোকা পড়ল। তারপর অতি সাবধানে যতটা সম্ভব শব্দ না করে আস্তে আস্তে দরজা খানিকটা ফাঁক হতেই প্রথমে ব্যোমকেশ, তারপর আমি ভেতরে ঢুকেই বেশ অবাকই হলাম। ইন্সপেক্টর সৌমেন হালদার, যদিও এখন তার পরনে সরকারি পোশাক নেই, তার বদলে একটা কালো শার্ট গায়ে দেওয়া। আমরা ভেতরে ঢুকতেই ব্যোমকেশ মৃদু কণ্ঠটাকেও আরো খাদে নামিয়ে প্রশ্ন করল, সব ঠিকঠাক? হ্যাঁ, তবে জায়গাটায় না প্রচুর মশা। বেশ, চলুন। ঘটনাটা ঠিক কি ঘটতে চলেছে বুঝতে পারলাম। আমি নিঃশব্দে তাদের সঙ্গ নিলাম এবং একটু দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইলাম। পুরো বাড়ি অন্ধকার। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎই একটা খুব মৃদু আলোর রেখা ফুটে উঠলো 2 তলায়, একবারের জন্য। তারপর আবারও আলোটাকে গিলে ফেললো
অন্ধকার। চলুন। মিনিট 5 পর আলোটা ঠিক যে জায়গায় ফুটে উঠেছিল আমরা তিনজনে সেখানে এসে দাঁড়ালাম। আর দাঁড়াতেই দেখলাম আমরা দাঁড়িয়ে আছি শৈলেন বাবুর ঘরের দরজার সামনে। দরজা খোলা এবং ভেতর থেকে খুবই মৃদু খুটখাট আওয়াজ ভেসে আসছে। এবার ব্যোমকেশ হাতের টর্চটা জ্বালিয়ে দিল আর আলোটা নিকশ কালো অন্ধকারের চাদর ভেদ করে সোজা গিয়ে পড়লো একটা মানুষের উপর। আর তাতেই লোকটি চমকে পিছন ফিরে তাকাল। মুখ দিয়ে বেরিয়ে আসলো একটা ভয়ার্ত স্বর। দেখলাম একজন একটা খুব হ্যাংলা পাতলা লোক দাঁড়িয়ে আছে আলমারির তার সামনে। শৈলেন বাবুর বিছানা ফাঁকা। লোকটি এমনিতেই কঙ্কালসার আর এখন ভয়ে যেন কাঠ হয়ে গিয়েছে। প্রথম কথাটা বললেন ইন্সপেক্টর হালদার বাবু। কথা না বলে হুঙ্কার বললেও ভুল হবে না। নড়ার চেষ্টা করবে না, দাঁড়িয়ে থাকো। কথাটা বলার একটা কারণ অবশ্য আছে। লোকটি প্রথম দিকটায় কিছুটা হকচকিয়ে গেলেও পরক্ষণেই তার হাতে উঠে এসেছে একটা চকচকে ধারালো ছুরি। টর্চের আলো ছুরিটা বেশ চমক দিচ্ছে। সে একা আর আমরা তিনজন এটা দেখেই বোধহয় আর কোনো কিছু করলো না। ছুরিটা হাত থেকে পড়ে গেল মাটিতে। এবার ইন্সপেক্টর হালদার বাবু সেদিকে এগিয়ে গেলেন। তারপর প্রথমে মেঝে থেকে ছুরিটা তুলে নিলেন। তারপর আলমারির ভেতরে টর্চের আলো ফেলে বললেন, চাবি আছে ব্যোমকেশ বাবু? আমাদের কথাবার্তার আওয়াজেই হোক আর যে কারণেই হোক নিচে থেকে একজন চাকর চোর চোর বলে চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো আর এসেই আমাদের দিকে এখানিতে থতমতই খেয়ে গেল। বাড়ির বাকি সবাইও আসলেন। নকুল বিশ্বাসও আসলেন সবার পরে আর এসেই সবটা দেখে অবাক হয়ে বললেন, এ কি হয়েছে এখানে? আর বাবা বাবা কোথায়? এইবার একজন চাকর গোছের লোক বলল, আগে আগে কর্তাবাবু পাশের ঘরে রাত্রিবেলা খেয়ে দিয়ে আমাকে বললেন উনি নাকি এই ঘরে শোবেন না, তাই। আর ইনি কে? এইবার ব্যোমকেশ বলল, চোর যে আলমারি থেকে পাথরটা চুরি করতে এসেছিল। এরপর শৈলেন বাবুকে চাকর মারফত এই ঘরে নিয়ে আসার পর সবাইকে বিদায় করে দেওয়া হলো। ঘরে থাকার মধ্যে আমি, ব্যোমকেশ, নকুলবাবু, ইন্সপেক্টর হালদার বাবু, শৈলেন বাবু আর সেই লোকটা পুরো ঘর জুড়ে একটা নৈশব্দতা বিরাজ করতে লাগলো। আর সেটা ভেঙে শৈলেন বাবুই প্রথম কথাটা বললেন। এই লোকটাই তাহলে চিঠিগুলো? ব্যোমকেশ ওনাকে পুরো কথাটা শেষ করতে না দিয়েই বলল, আগে না শৈলেন বাবু, উনি শুধুমাত্র একটা অস্ত্র মাত্র। অস্ত্র আরো 2 জন ছিলেন, কিন্তু একজন তো আর নেই, বাকি 2 জন রয়ে গিয়েছেন। আমি যতটা আন্দাজ করেছি ততটুকু বলি, তাতে যদি কোনো ভুল থাকে তবে অবশ্যই সেটাকে ধরিয়ে দেবেন। কি নকুলবাবু, পারবেন না? ঘরে যেন একটা বোম ফাটল। নকুলবাবুর মাথা নিচু, সে নিচু মাথা উঁচু হলো না। ব্যোমকেশ বলে চলল, আসলে অভিষেক বাবুর কাছ থেকে বিবেক অধিকারী যখন এই পাথরের কথাটা শুনলেন তখনই ওনার মনে লোভ জেগেছিল। তাছাড়া তিনি ব্যবসায়ী মানুষ, এই জিনিস যে আজকের বাজারে অমূল্য সম্পদ তা তিনি খুব ভালো করেই জানতেন। প্রথম পাথরটি পাওয়া ওনার কাছে কোনো ব্যাপার ছিল না, কিন্তু দ্বিতীয়টি না পেলে তো সবই বৃথা। অথচ আপনি সেটা কোনোভাবেই বিক্রি করবেন না, সেটা উনি খুব ভালো করেই জানতেন। আর তাই তিনি একবারও কিন্তু চিঠিতে বিক্রির কথাটা বলেননি, বরং ভয় দেখিয়েছেন। ভেবেছিলেন এতে কিছু হবে, কিন্তু তাতেও কোনো ফল হলো না। অবশ্য এতে দোষ তারই, তিনি তো কি চান সেটা উল্লেখ করেননি। তাতে যাই হোক, এরপর তিনি এই লোকটিকে পাঠালেন। চুরির উদ্দেশ্য ছিল না, কারণ জিনিসটা ঠিক কোথায় রাখা আছে তা তিনি জানতেন না, সেটা জানতেন একমাত্র আপনি। সত্যি বলতে কি, কোনটাও হয়েছে ভুলবশত। তিনি শুধু ভয় দেখাতে চেয়েছিলেন, ভেবেছিলেন মাধবের গায়ে একটা ছোট্টখাট্ট ছুরির আঘাত করলে আপনি ভয় পেয়ে যাবেন, কিন্তু ভুল করে ছুরিটা গিয়ে বিঁধল একেবারে গলায়। কি নকুলবাবু, এতটুকু ঠিক বললাম তো? কারণ টাকাটা তো আপনি দিয়েছিলেন যেন সে ছুরির আঘাতটা খায়। এইবারেও নকুল বিশ্বাসের নিচু মাথা উঁচু হলো না। ব্যোমকেশ বলে চলল, মাধব খুন হয়ে গেল, কিন্তু তবুও কার্য সিদ্ধি তো হলো না। আর তাই এইবার চিঠিতে সবটা উল্লেখ করা হলো, অথচ জিনিসটা কোথা থেকে নিয়ে যাবেন সে কথা তিনি একবারও বলেননি। বিষয়টা তখন আমার মাথায় আসেনি, কিন্তু পরে যখন আমার বন্ধু অজিতের সাথে সে বিষয়ে আলোচনা করছিলাম হঠাৎ করেই মনে পড়ে গেল চাবির কথা। চাবিটা তো নকুলবাবু আপনাকে তখন ফেরত দিলেন না। আমার সন্দেহ হলো এবং তখনই ছুটে আসলাম এবং জানতে পারলাম চাবিটা নকুলবাবু আপনাকে দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা 1 দিন পর। চাবি থেকে আরেকটি চাবি বানানোর জন্য 1 দিন যথেষ্ট সময়। আমার সন্দেহ যে ভুল নয় সেটার প্রমাণ এখন আলমারিতে,
সেখানে হুবহু একটি চাবি ঝুলছে, অথচ আসল চাবিটি আপনার কাছে। কি নকুলবাবু, ঠিক বললাম তো? এইবার নকুলবাবু মাথা তুলে চাইলেন, আমাদের দিকে নয়, শৈলেন বাবুর দিকে। তারপর ধরা ধরা কণ্ঠে বললেন, মোটা অঙ্কের টাকার অফার পেয়েছিলাম, ভেবেছিলাম সেটা পেলে সব পাওনাদারদের শোধ করে দেব, কিন্তু সেটা আর হলো না। শৈলেনবাবু অবাক হয়ে তাকিয়ে থাকলেন ছেলের দিকে, কিন্তু কিছুই বললেন না। ব্যোমকেশের উদ্দেশ্যে বললেন, নকুল যদি অপরাধ করে থাকে তার শাস্তি সে পাবে, কিন্তু এই সব কিছুর পেছনে যে ব্যক্তি, সে কোথায়? সেটা তো নকুলবাবুই বলতে পারবেন। কি নকুলবাবু, এবার তো পুলিশকে একটি সাহায্য করুন। করব। আমার লোভের জন্য একটা মানুষ মারা গেল, আমি করব সাহায্য। কালকে সকালে আমি তাকে টেলিফোন করে দেখা করতে বলবো, তখন না হয় পুলিশ যা করার করবে। বেশ, তাহলে তো মিটেই গেল। এই ওঠো অজিত, আর হ্যাঁ আলদার বাবু, এনেকে একটু দেখবেন কেমন। বলেই ব্যোমকেশ আমাদের সবার মাঝখানে গুটিসুটি মেরে বসে থাকা লোকটির দিকে ইশারা করলো। ইন্সপেক্টর হালদার কিছুই বললেন না, লোকটির দিকে তাকালেন, তারপর মৃদু হাসলেন। পরের দিন বিকেলবেলা টেলিফোনটা আসলো। রিসিভার তুলেই ওপাশ থেকে ইন্সপেক্টর হালদার বললেন, ব্যোমকেশ বাবু আছেন? আগে না, আমি অজিত। বেশ, ওনাকে বলবেন আমরা বিবেক অধিকারীকে গ্রেফতার করেছি। 2-1 দিতে পাথরটা উদ্ধার হয়েছে। অবশ্য সবটাই নকুলবাবুই করেছেন। দেখি যদি ওনার শাস্তিটা কমিয়ে রাখা যায়। সময় করে একবার থানায় আসবেন, বাকি কথা সেখানেই হবে। রাখছি। বলেই ইন্সপেক্টর হালদার লাইন কেটে দিলেন। কথাটা ব্যোমকেশকে বললে সে একটু হাসলো, কিছু বলল না। তার বদলে পকেট থেকে একটা প্যাকেট বার করে সেখান থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণে ধরে তাতে অগ্নি সংযোগ করতে করতে বলল, থানায় গিয়ে আর কাজ নেই, তবে আরেকবার শৈলেনবাবুর বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে আছে। পাথর দুটোকে একত্রে কেমন লাগতে পারে সেটা দেখার লোভ সামলাতে পারছি না।